বসে বসে খাইনি ঘুম পায়। সেই কোন সকালবেলা দোকান খুলেছি, একটা খরিদ্দারেরও দেখা নেই গো। ভালো লাগে না আর দোকান করতে, ভাবছি এবারে ডোর টু ডোর সেল করবো। কই গো, 200 ছোলা দাও তো, আর 100 সর্ষের তেল। সে কি, আর মাসের বাজারের জিনিসপত্র? না গো, জিনিসপত্রের যা দাম বাড়ছে, সবার একেবারে কেনা যাচ্ছে না। তারপর ঘরে 3-3টে বাচ্চা, বোঝই তো, একার রোজগারে সংসার টানতে জান কয়লা হয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে পুচকে পুচকে জিনিস নিলে আমার দোকানে কোনদিন ফুচকার মতন ফুস করে পেটে চলে যাবে। এই নাও। গরুর মতো কি গো দোকানি, এত হাই তুলো না, মুখে মাছি ঢুকে যাবে। যাক যাক, মশা মাছি যা পারে ঢুকুক, কিন্তু এভাবে আর দোকান চলছে না মন্ত্রী মশাই। তা দোকান যাতে চলে তার কোনো একটা মতলব বার করো। মাথায় আবার কিছুই আসছে না। আপনি কিছু বলুন না, সেরকম হলে আমি না হয় আমার থেকে আপনাকে কিছু ভাগও দেব। বটে, বেশ, দেখি কি করে তোমার কিছু মালকড়ির ব্যবস্থা করা যায়। দে দে, বলটা আমাদিকে দে না। না, তুই বড্ড জোরে মারিস। হ্যাঁ, ওকে দিবি না তো? আই পুটি, বাসে কথা বলছিস? আই টাপা, দে না দে। দে না গুলটেদাকে বলটা। বেশ, এই না গুলটেদা। ওরে বাবা রে, আজ কত দেরি হয়ে যাবে সবাই যেতে। তাড়াতাড়ি হাঁটতে গেলে আবার ভূমিটা বড্ড কাঁপে, মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে। বাচ্চাগুলো এখন মাঠে খেলছে কেন? পাঠশালায় যান নাকি? না 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 না, এখন আর ওদের সঙ্গে কথা বলতে গেলে আরো দেরি হয়ে যাবে। বিকেলে না হয় জিজ্ঞেস করবো। এবার তাহলে দেখ। দেখলি তো, এই জন্য আমি ওকে দিতে বারণ করেছিলাম। সত্যি গুলটে, এগুলো তোর খুব অন্যায়। বাবা, কোথাকার আবার জেঠু এলো রে ন্যায় অন্যায় শেখাতে। ও গুলটেদা, বলটা এনে দাও না। ওসব আমি পারবো না, ভাগ। তবে মহারাজ, এবার যা একটা বুদ্ধি বার করেছি না, 10 বছরের খাজনা 1 বছরে চলে আসবে। তাই নাকি? তবে আর বলছি কি, আপনি এ ব্যাপারটা আমার ওপরে ছাড়ুন। বাবা বাবা বাবা, তাহলে দেখাই যাক। মহারাজ, হ্যাঁ পণ্ডিত, তুমি কিছু বলবে নাকি? পণ্ডিত আবার কি বলবে মহারাজ, শুধু অনুসার আর নিসর্গযোগ করে কথা বলে। দেখ, এ ব্যাপারে আমি যা বলবো। আরে আপনি তো পণ্ডিতকে কথাটাই বলতে দিলেন না। তুমি থামো, খাজনার ব্যাপারে। না না, খাজনা নয়, আমি বলছিলাম কি। তুমি আবার কি বলবে? দেখছো না এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলছি। না মন্ত্রী, মানে পণ্ডিতের যদি খুব দরকারি কিছু কথা থাকে। ছাড়ুন তো পণ্ডিতের কথা। তাছাড়া মহারাজ, আপনার তো দুপুরের খাবার সময় হয়ে গেছে, তাই না? সেই তো উঠি তাহলে। হ্যাঁ উঠি। যা, পণ্ডিতের আর কথা বলাটাই হলো না। গোপাল দাদু, গোপাল দাদু, গল্প শোনাও না। বেশ জম্পেশ একটা গল্প কিন্তু দাদু। সে হবে, কিন্তু দুপুরবেলা তোরা পাঠশালায় যাসনি কেন আজকে? দাদু, পাঠশালা এখন বন্ধ গো। বন্ধ মানে? বন্ধ মানে এখন আমরা কেউ পাঠশালায় যাচ্ছি না। আরে তোরা কি বলছিস, কিছুই তো মাথায় ঢুকছে না। তাহলে শোনো, বাড়িতে বলে দিয়েছে রোজ রোজ পাঠশালায় গিয়ে পরে হবেটা কি, পেট ভরবে? ভরবে না। তাই বাড়িতে থেকে হাতের কাজ শিখলে পরে বাড়িতেই সুবিধা হবে। ও এই ব্যাপার, তাই তোরা আর পাঠশালায় যাচ্ছিস না? আমার যা সুবিধা হয়েছে না গোপাল দাদু, কি বলবো। এই পড়া করে পণ্ডিত মশাই না আমার মাথা সব চুল তুলে দিচ্ছিল আর কি। বাবা, খুব বেঁচে গেছি। কিন্তু পড়াশোনা না শিখলে যে আমার মতো সারা জীবন মূর্খ হয়ে থাকবি। কিন্তু বাড়িতে বলে দিয়েছে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো বন্ধ। কিন্তু তুমি কি শুধু এসব কথাই শুনবে, গল্প শোনাবে না নাকি? শোন, গল্প আজ আর হবে না, কাল শোনাবো বরং। ছি 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 ছি, না, বাচ্চাদের পড়াশোনাটা এভাবে বন্ধ হয়ে যাবে? এই জন্যই কি পণ্ডিত মহারাজকে কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারলো না মন্ত্রীর জন্য? কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। এবার কাজে লাগা যাক। মহারাজ, তুমি থামো গোপাল,
হ্যাঁ মহারাজ, কাল থেকেই পণ্ডিত মশাই কিছু একটা বলবেন করছেন। ঠিকই তো। আচ্ছা আচ্ছা পণ্ডিত বলো, কি কথা আছে বলে ফেলো তো। বলছি যে মহারাজ, পাঠশালা তো বন্ধ হয়ে গেছে। সে কি, কেন? আর কি বলবো মহারাজ, বাচ্চাদের বাবা মারা বাচ্চাদের পাঠশালায় পাঠাচ্ছেই না। আহা, মানে সেটা তো জানলাম, কিন্তু কারণটা কি, মানে সেটা বলবে তো। বাচ্চাদের বাবা মারা চাইছে যে পড়াশোনার পেছনে সময় নষ্ট না করে হাতের কাজ শিখলে বরং কিছু রোজগার করতে পারবে। কেননা জিনিসপত্রের দাম যে হারে বেড়ে চলেছে, তাতে পড়াশোনা করাটা তাদের কাছে একটা আলাদা বোঝা। বাহ, তাহলে কি বাচ্চারা মূর্খ হয়ে থাকবে নাকি? আমিও এটাই বলতে চাইছিলাম মহারাজ। না না, এ হতে পারে না। না, এর একটা উপায় বার করতেই হবে। বটেই তো মহারাজ। আমি বলছিলাম যে মহারাজ, পাঠশালায় যদি দুপুরে বাচ্চাদের খাবার একটা ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো খাবার লোভেই হোক আর খাবার খরচাটা বাঁচানোর জন্যই হোক, বাবা মায়েরা তাদের বাচ্চাদের পাঠশালায় পাঠাতে পারে। বাবা বাবা বাবা, কথাটা তো মন্দ বলনি মন্ত্রী। হ্যাঁ, মন্ত্রী বলছে এ কথা। আর যতই হোক, পড়াশোনা না শিখলে কৃষ্ণনগরের বাচ্চারা মানুষ হবে কি করে? হ্যাঁ, এটা আমাদের মন্ত্রীর কথা, বিশ্বাসই হচ্ছে না। কিন্তু কে করবে এই ব্যবস্থা বলো তো? কে করবে? কেন মহারাজ, আপনার এই করিতকর্মা মন্ত্রী থাকতে আপনার চিন্তা কিসের? তুমি তাহলে পাঠশালার বাচ্চাদের দুপুরের খাবার ভার নেবে? কেন নেব না মহারাজ? আপনি শুধু টাকার ব্যবস্থা করে দিলে চাল ডাল তরকারি কেনা থেকে শুরু করে রান্না বান্না, এমনকি পণ্ডিতের পাঠশালায় বাচ্চাদের খাইয়ে দেওয়া পর্যন্ত দায়িত্ব আমি নিতে পারি। বাবা, চমৎকার চমৎকার, সত্যি এরকম মন্ত্রী থাকলে আমার আর চিন্তা কি, তাই না পণ্ডিত? আরে বাবা, সবকিছুই কি এত সোজা নাকি আমি বাঁকা ভাবছি? এই নাও টাকা, স্বয়ং মহারাজ পাঠিয়েছেন। প্রত্যেক মাসের চাল ডাল যেন পৌঁছে যায় আমার বাড়িতে, চাল যেন 1 নম্বরের হয়, বুঝলে তো? হ্যাঁ, আর এ হলো আমার পাঠশালার বাচ্চাদের জন্য দুপুরের খিচুড়ির টাকা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নেই মন্ত্রী মশাই। 1 নম্বরের 1 নম্বর? আমি ঠিক শুনছি তো? কত নম্বরই মাল দোকানি দেয় আর মন্ত্রী বেটা কি করে সেটাই এখন দেখার। ব্যাস, তাহলে সব ব্যবস্থা হয়ে গেল। এবার কাল থেকেই পাঠশালায় খিচুড়ি চলে যাবে। তাহলে আমিও যাই, সবাইকে বলে আসি যে কাল থেকে সবাইকে যেন পাঠশালায় পাঠায়, আর খিচুড়ির ব্যবস্থা করেছেন স্বয়ং মহারাজ। হ্যাঁ, তাই যাও। দোকানি, হিসেবটা রেখো। সে আর বলতে, আপনি হলেন যাকে বলে কি গুরুদেব লোক, একেবারে ফুটুন চক্রবর্তী। ওদিকে মন্ত্রী আমাকে শাসিয়ে এসেছে, এই কথা যদি আমি মহারাজের কাছে পৌঁছে দিই, তাহলেই সভা থেকে আমার চাকরি একবারে হুশ। ঠিক আছে, এবার আমিও রাঁধবো তালে গোলে খিচুড়ি। ওহ, এবার প্রতিদিন পড়ার সাথে সাথে একসাথে খাওয়ার মজা। চার বলতে একই গো ঘটা মামা, খিচুড়ির চাল কোথায়? সেই তো, সবটাই তো ডাল। কি গো ঘটা মামা, ভালো খিচুড়ি দাও। চুপ কর, কত ভালো খিচুড়ি খায় বাড়িতে, যা দিচ্ছি চুপচাপ খেয়ে নে। হ্যাঁ, বেশি কথা বললে না দেব দেব 1 থাবড়া বসিয়ে। কিন্তু ঘটা, বাচ্চারা তো ঠিকই বলেছে, এ তো শুধু ডালের জল, ডাল কই? বেশি পটপট করো না তা, ওরা খেতে হয় খাক, আর না হলে উঠে যাক। হ্যাঁ, আরে আরে মন্ত্রী মশাই যে। কথা কম কাজ বেশি, আমার ভাগটা দাও। এই যে মন্ত্রী মশাই, এই আলাদা করেই রেখেছি। একই, এটুকু কেন? অর্ধেক অর্ধেক ভাগাভাগি হবে, এই কথাই তো ছিল। তাহলে আর আমার চলবে কি করে? থাক, আর তাহলে চলে লাভ নেই। পরের সপ্তাহ থেকে অন্য দোকান ঠিক করে নেব। ওরে বাবারি 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 বাবারি, এত রাগ করলে চলে? আমি তো ওই কেন বলে ওটাকে, ইয়ার কি করছিলুম। এই যে বাকি টাকাগুলো। এই তো ভালো ছেলের মতো কাজ।
এই কথা যদি বাইরে বেরোয় তাহলে তো জানোই তোমার ব্যবসা ট্যাবসা সব কৃষ্ণনগরের ওপারে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। সে কি আর আমি জানি না। ও আপনি নিশ্চিন্তে থাকুন। বাচ্চারা আবার দুপুরবেলা খেলছে পাঠশালায় না গিয়ে। পণ্ডিত মশাই এত চেষ্টা করে ওদের জন্য দুপুরবেলা পাঠশালায় খাবার ব্যবস্থা করলো, আর তারপরেও যেই কি সেই। কিরে, তোর আবার পাঠশালায় যাসনি কেন রে? আচ্ছা দাদু, কি হবে বলো তো পাঠশালায় গিয়ে? কেন? পড়াশোনার পাশাপাশি দুপুরবেলা রোজ খিচুড়ি খেতে পাবি। খিচুড়ি নয়, খিচুড়ির জল। শুধু জল খেয়ে কি দুপুরে পেট ভরে? মানে? হ্যাঁ, এমন খিচুড়ি যাতে কোনো দিন ডাল থাকে না, আবার কোনোদিন শুধু ভাতের ফ্যান থাকে। না গো দাদু, বাবা বলে দিয়েছে আর পড়াশোনা করতে কোনোদিন যেতেই হবে না। হ্যাঁ, একটা আপদ কেটেছে তাহলে গোপাল দাদু, কি বলো? হ্যাঁ, তাহলে কি যা ভেবেছিলাম তাই হলো না? পণ্ডিতকে একবার জিজ্ঞাসা করতেই হচ্ছে। এই যে পণ্ডিত, এসব কি হচ্ছে বলো তো? হ্যাঁ, আর কি বলবো গোপাল ভায়া, মন্ত্রী মশাই যা খিচুড়ি পাঠাচ্ছেন ওর ওই ঘটাকে দিয়ে তা তো আর মুখে তোলা যাচ্ছে না, আর তাই বাচ্চারাও আসা বন্ধ করে দিয়েছে পাঠশালায়। তা তুমি মহারাজকে গিয়ে বলো এ কথা। কি করে বলবো বলো তো? একে তো মহারাজ নিজে টাকা মঞ্জুর করেছেন পাঠশালায় দুপুরে খাওয়ারের জন্য, আর এখন যদি আমি গিয়ে বলি যে এসবের জন্যই বাচ্চারা আসছে না পাঠশালায়, তাহলে মহারাজ কি আর আমায় আস্ত রাখবেন? কিন্তু বাচ্চারা যে পাঠশালায় যাচ্ছে না এই কথা আজ না হয় কাল মহারাজের কানে উঠবেই, তখন কি করবে শুনি? সেই চিন্তায় তো আমার দেখছো না টিকিটা পর্যন্ত উঠে যাচ্ছে। ওদিকে মন্ত্রী আমাকে শাসিয়ে এসেছে। এই কথা যদি আমি মহারাজের কাছে পৌঁছে দিই তাহলেই সভা থেকে আমার চাকরি একবারে হুশ। ঠিক আছে, এবার আমিও রাঁধবো তালে গোলে খিচুড়ি। এই যে গোপাল, বুঝলে আজ ওই দুপুরের খাওয়াটা না খুব জব্বর হয়ে গেছে। বাবা, তাই এখনো হাঁটা চালিয়ে যাচ্ছেন মহারাজ হজম হওয়ার জন্য? হ্যাঁ, ঠিক বলেছ। তা কি পণ্ডিত, আবার কিছু বলবে নাকি? হ্যাঁ মানে মহারাজ, মানে ওই মানে হ্যাঁ মানে আমার খুব ইচ্ছে যে আপনাকে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াই। তাই যদি আপনি পাঠশালায় দুপুরে খাওয়া দেখতে যেতেন তাহলে পণ্ডিতের বাড়িতে খেয়েও নিতে পারতেন, ফলে পণ্ডিতের মনের ইচ্ছেটাও মিটত। কিন্তু যা হবার নয় সেটা ভেবে আর কি হবে? চলো গো পণ্ডিত, চলো। না না গোপাল, সে কি কথা? পণ্ডিতের বাড়ি আমি যাব, কালকেই দুপুরে যাব তোমার ওখানে খেতে, কেমন? খিচুড়ির বালতিটা রইলো। শোন, মন্ত্রীদা বলে পাঠিয়েছে যে করেই হোক ওই বাচ্চাদের ধরে নিয়ে আসতে হবে। কি গো, পাঠশালার খাবার নিয়ে আসবে কখন? এই তো সময় হয়ে গেছে। তাহলে মহারাজকে বসিয়ে দিই খেতে। হ্যাঁ, নিন মহারাজ, বসে পড়ুন। হ্যাঁ, তাই ভালো। ও, আর অপেক্ষা করা যাচ্ছে না। বাবা, এত খাবার! চমৎকার চমৎকার। মহারাজ আপনার জন্যই তো আমার পাঠশালা চলছে, আর সেই আপনি আমার বাড়িতে খেতে এসেছেন, এ তো আমার পরম সৌভাগ্য। এই টেকো পণ্ডিত, টেকো পণ্ডিত, কিভাবে কথা বলছে? দরজা খোল। আর বলবেন না, আমাদের মন্ত্রী মশাইয়ের আদরের ঘটা। দরজা খুলতে কতক্ষণ লাগে রে? কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো বলতো? ঘটা এখানে কেন? ওই যে পাঠশালার খাবার এনেছে। ও, তা পণ্ডিত দাঁড়িয়ে কেন? খুলে দাও দরজাটা। আরে কি রে টেকো, আরে খুলবি না নাকি রে? ছি 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 ছি, এ কি ভাষা? না না, মন্ত্রীকে তো ধমকাতেই হবে। এই তো, এসো ভেতরে এসো। কানটা কি গেছে নাকি? কতক্ষণ ধরে ডাকছি, খেয়াল আছে? হ্যাঁ, এই যে খিচুড়ির বালতিটা রইলো। শোন, মন্ত্রীদা বলে পাঠিয়েছে যে করেই হোক ওই বাচ্চাদের ধরে নিয়ে আসতে হবে, নইলে এই কথা মহারাজের কানে গেলে সব মালকড়ি আসা বন্ধ হয়ে যাবে। সে কি গো গোপাল, হ্যাঁ কি বলে? কি পাঠশালায় বাচ্চারা আসছে না? কি করে আসবে মহারাজ?
রোজ যদি খিচুড়ির জায়গায় পাতলা ডাল খাওয়ায় কোন বাচ্চা আর আসবে বলুন তো মহারাজ? মানে খিচুড়ির বদলে ডাল? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কথাটা মাথায় ঢুকেছে তো? হ্যাঁ, নাকি ওই মাথাটা ফুটো করে ঢুকিয়ে দিতে হবে? হ্যাঁ, ফুটোটা তো করবো আমি রে, তোর। হ্যাঁ, মানে মহারাজ, না না না, মানে ওই আমি দেখতে পাইনি। এ কি, এই ডাল কোথায়? এ তো হলুদ জল। মানে বুঝতে পারিনি মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? বেটা চল এক্ষুনি, চল তোর মন্ত্রীদার কাছে। ক্ষমা? দুজনে মিলে? দোকানিও আছে এদের সঙ্গে। সব কটাকে এবারে চাপকে সোজা করে দেবো। চল চল এক্ষুনি বলছি, চল। গুনে গুনে পুরো ৫,০০০ বার উঠবোস হলে তারপর পণ্ডিতকে পুরো টাকা বুঝিয়ে দেবে। আর না পারলে আবার উঠবোস করতে হবে। একদম মরে যাব। তোমার মরাই উচিত। ছি 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 ছি, বাচ্চাদের পাঠশালার দুপুরের খাবার নিয়েও তুমি জোচ্চুরি করছো? ছি 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 ছি। এবার মন্ত্রী একদম জব্দ। তবে সবই তোমার জন্য গোপাল, তোমার মঙ্গল হোক। একেই বলে তালে গোলে খিচুড়ি। আপনি কি চিন্তিত জাহাপানা? হ্যাঁ, একটা কথা ভাবছি এবার কৃষ্ণনগরের পুজোটা কি করে মাটি করব। আমিও তো তাই একটা কৃষ্ণচন্দ্র এবার জব্দ হবে। তা জাহাপানা, একটা কাজ করুন না। কি কাজ? কোনো একটা ছুতোয় আবার ওদের রাজ্যে আক্রমণ শুরু করুন, ব্যাস তাহলেই খেল খতম। না 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 না, যুদ্ধ নয়, ওদের অন্য কোনো ভাবে জব্দ করতে হবে। হ্যাঁ, পেয়ে গেছি। ও মন্ত্রী, পুজোর আগে নবাবের কি খেয়াল দেখো। উনি আমাদের রাজ্য থেকে জ্ঞানী লোক পাঠাতে বলেছেন। উনি নাকি তার কাছে কবিতা শুনবেন। এটা আবার ওনার আদেশ। কিন্তু কি করি বলতো, মানে কাকে পাঠাই? কবিতা? তা কবি তো আছেন, ওনাকে পাঠিয়ে দিন। হ্যাঁ, তাই ভালো। সভাকবি, তুমি তাহলে কবিতা শুনিয়ে নবাবের মন একেবারে খুশ করে দাও। সেটাই ভালো হবে। একটা মহাকাব্য লিখেছি সেই কবে, সে কাব্য শুনে গলিয়া যাইবে মোম, খাড়া হয়ে উঠবে নবাবের লোম। বাহ বাহ, খুব ভালো সভাকবি। তুমি তাহলে আজই রওনা দাও। জি আজ্ঞে মহারাজ। নমস্কার জাহাপনা, আমি কৃষ্ণনগরের সভাকবি। আমার নবরচিত মহাকাব্য নিয়েই আমি আপনার দরবারে এসেছি। সভাকবি? বহুত খুব। তাহলে শুভ কাজে আর দেরি না করাই ভালো। এই আমার পরম সৌভাগ্য। আপনাকে তবে শোনাই আমার মহাকাব্য। দাঁড়ান, কবিতা অবশ্যই শোনাবেন, তবে সেটা আপনার ইচ্ছে মতো নয়। আমি যেরকম চাইবো সেই রকম কবিতাই আপনাকে শোনাতে হবে। ও মা, ফরমাইশি কবিতা? আচ্ছা, বলে ফেলুন, না করে ভনিতা। কবিতা হবে এমন যাতে রস থাকবে আগাগোড়া, আর থাকবে 4টি চরণ, আর অর্থেরও যেন কোনো অভাব না থাকে। বলতে পারলে 100 স্বর্ণ মুদ্রা, আর না পারলে ঘাড় ধরে একেবারে গাড়ো দে। মানে আচ্ছা, বেশ, এইবারে হয়ে যাবে শেষ। আর শুনুন, 1 থেকে 10 গোনার মধ্যেই কবিতা শুরু করতে হবে আপনাকে। যে আজ্ঞে। তাহলে শুরু করুন। উজির, গোনো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8।
বলছি একটু আস্তে গুনো না। বাহ কি দুষ্টু রে বাবা। হ্যাঁ মনে পড়েছে, বৃষ্টির অভাবে শুষ্ক মাঠ, শুকনো নদী, শুকনো ঘাট, উজিরের আছে মস্ত খাট, নবাব পড়েনি সহজ পাঠ। এবার ভাঙবো তোমার দাঁত কপাট। বেটা শয়তান উজির, এটাকে ঘাড় ধরে গড়াতে পড়ো। বেটা নাকি সভা কবি। এতক্ষণ শুকনো শুকনো করছিলে না, এবার সারা পুজোয় গারদে ছাড়ো না, লাগছে তো। আস্তে ধরো না। উফ কি দুষ্টু দেখো, লাগছে তো মাগো। উজির, আবার খবর পাঠাও কৃষ্ণচন্দ্রের কাছে। কবিতা পাঠের জন্য আরো একজন জ্ঞানী লোককে যেন সে পাঠিয়ে দেয়। যে আজ্ঞে জাহাপানা। এবার পুজোর আগে কৃষ্ণচন্দ্রের একটা আঙুল ভাঙলাম। ভাঙা ভাঙি করিস না, একেবারে গোটাটাই মুখে পুড়িয়ে দে। এই যে ভোলা, আমাকে আরো 4টে রসগোল্লা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ দেবো বই কি, এই নাও এই নাও এই নাও। এই সব রসগোল্লা তো তোমাদেরই। কি মিষ্টি! এরকম মিষ্টিতে পেট ভরা থাকলেই বুদ্ধি খোলে, বুঝলি? বুদ্ধি বুদ্ধি দিয়ে কি হবে গোপাল দাদু? আরে বুদ্ধি দিয়েই তো সবকিছু হয়। এই যেমন ধর মহিষাসুর, ও যখন ধ্যান করে ব্রহ্মাকে খুশি করে অমর থাকার বর চেয়েছিল, তখন উনি বুদ্ধি করেই তো বরটি দিয়েছিলেন। কি করে গোপাল দাদু? ব্রহ্মা বলেছিলেন কোনো পুরুষ তোমায় হত্যা করতে পারবে না, আর ওনার বর মেনে কোনো পুরুষ নয়, মা দুর্গা দেবী ওনাকে বধ করেছিলেন। দাও গো বলা, আরো 2টো দাও। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। আয় আয় বেটা আয়, আজ তোকে ছাড়ছি না। আয় আয় বেটা আহাম্মক আয়। আরে কি হলো কি? এ কি করলে ভোলা? ভাবছিলাম আরো 20টা রসগোল্লা খাবো, এ তো একেবারে রসে রসাকার হয়ে গেল। এক্ষুনি বাড়ি যেতে হবে। আমার কি সর্বনাশ হয়ে গেল গো, আমার কি সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী। কি হয়েছে? কবিকে নবাব একেবারে গারদে পুরে দিয়েছেন। সে কি? না 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 না, আমার মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই নবাবের কোনো অভিসন্ধি আছে। কবিতা শুনতে যাওয়াটা তো ছোট মাত্র। আরে আরে দুধকে দিয়ে খবর পাঠিয়েছে ওর নাকি আরো জ্ঞানী লোক চাই কবিতা শোনাবার জন্য। সামনে পুজো, কিন্তু এই সময় যদি রাজসভার সবাইকে নবাব বন্দি করে নেন, তাহলে তাহলে কি হবে বলো তো মন্ত্রী? সেটাই তো ভাবছি মহারাজ। আচ্ছা, ওই গোপালকে জিজ্ঞেস করলে কেমন হয়? না 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 না, ও কিচ্ছু করতে পারবে না। যা করার আমিই করব মহারাজ। হ্যাঁ মহারাজ, উপায় আছে। আপনার রাজসভার আর কাউকেই পাঠাতে হবে না মহারাজ। তাহলে নবাবের সভায় কবিতা বলতে কে যাবে? এ রাজ্যের কৃষক, তাঁতি আর জন্মজুররা। খুব সোজা, এদেরকেই জ্ঞানী লোক সাজিয়ে পাঠিয়ে দেব নবাবের রাজসভায়। নবাবও কিচ্ছুটি বুঝতে পারবেন না। ওরে বাবা, কিন্তু ওরা কবিতা শোনাবে কি করে? আরে আরে নবাব যদি ওদেরকেও গারদে পুড়ে দেন, তাহলে কি হবে বলো তো? কোনো চিন্তা করবেন না মহারাজ, যদি ওরা বন্দী হয় আমি পুজোটা কেটে গেলে ঠিক ছাড়িয়ে আনবো। না, খুব খুব এলোমেলো লাগছে গো এটা করলে। না না না, মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ওরে বাবা। আর ভাববেন না মহারাজ, রাজসভার দরকারি লোকেরা এই পুজোয় থাকুক, আর বাকি লোকেরা নবাবের কাছে যাক। মহারাজ আপনি গিয়ে বিশ্রাম নিন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এমন বুদ্ধি বের করেছি যে মহারাজ এবার বলতে বাধ্য হবেন যে গোপালের চেয়ে আমার বুদ্ধি ঢের বেশি। হ্যাঁ, তোমাদের কিছু বলবো বলে রেখেছি।
যা বলছি মন দিয়ে শোনো। কিন্তু আমরা তো কিছু বলতে পারবো না মন্ত্রী মশাই। পারবে পারবে, আমি তোমাদের গোপন কথাটা বলে দিচ্ছি। তাছাড়া নবাব তোমাদের খুব আদর যত্ন করবেন। নাও এবার এই পোশাকগুলো নাও, আর এগুলো পরে পর পর নবাবের সবাই চলে যাবে, বুঝেছো? যাও যাও, এবার যাও। 2 3 4। মহামহিম রসিক নবাব খায় শুধু কাবাব। কি এত বড় স্পর্ধা আমার খাওয়া নিয়ে কথা? এক 2 3 4। মহামহিম রসিক নবাব খায় শুধু কাবাব। কি এত বড় স্পর্ধা আমার খাওয়া নিয়ে কথা? সেপাই এটাকে এক্ষুনি গারদে পড়ো, আর 2 দিন যেন একে কিছুই খেতে না দেয়া হয়। জাহাপানা জাহাপানা, ছেড়ে দিন, আমার ছেড়ে দিন। আমি কিছু জানি না জাহাপানা, আমি কিছু জানি না, আমায় ছেড়ে দিন। এবার পুজোয় কৃষ্ণচন্দ্রের রাজসভায় সবাই আমার গারদে। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। কি হলো কি, এত হাঁপাচ্ছিস কেন? আরে বাবাকে মহারাজ ডেকেছিলেন, ওরা সেই যে গেছে আর ফেরেনি। সবাই সবাই খুব চিন্তা করছে। শুধু শুধু তাই নয়, চাচি কাকু, তাঁতি কাকু, এদেরকেও না আর আর পাওয়া যাচ্ছে না। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তুই বাড়ি যা, আমি দেখছি দেখছি। কাউকেই পাওয়া যাচ্ছে না, কিন্তু কেন? যাই একবার নিজের চোখেই দেখে আসি। আমরা গরিব, তাই আমাদের সুখ দুঃখ কিচ্ছু থাকতে নেই। সবই আমাদের কপাল। আসলে আমাদের কথা কেউ ভাবে না। আমরা রাজ্যে থাকলেই বাকি, আর না থাকলেই বাকি, এতে কারুর কিছু এসে যায় না। এসে যায় গো, এসে যায়। গোপালের এসে যায়। তোমরা দেখো, গোপাল ঠিক আমাদের এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, আর আমাকে তো ছাড়াতে আসবেই। চারিদিকে সব কি হচ্ছে মহারাজ? কেন কেন কেন? গন্ডগোল মানে কি হয়েছে? এ রাজ্যের কৃষক, তাঁতি, জনমজুর, তাছাড়া আমাদের গুলটের বাবা, এদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। না মানে হয়েছে কি, মানে না মানে মানে আমি কিছু বুঝতে পারছি না মহারাজ, আমাকে ব্যাপারটা পুরো খুলে বলুন। আসলে মানে নবাবের চিঠি পেয়ে কবিকে নবাব একেবারে গারদে পুরে দিয়েছেন। সে কি? এ রাজ্যের কৃষক, তাঁতি আর জনমজুররা? এদেরকেই জ্ঞানী লোক সাজিয়ে পাঠিয়ে দেব নবাবের রাজসভায়। আরে নবাব যদি ওদেরকেও গারদে পুরে দেন, আমি পুজোটা কেটে গেলে ঠিক ছাড়িয়ে আনব। আর আপনি মন্ত্রী মশাইয়ের কথা মতো ওই মানুষগুলোকে বিপদের মুখে ঠেলে দিলেন। গোপাল, আমি না বড্ড বড় একটা ভুল করেছি। আপনি এ রাজ্যের রক্ষক মহারাজ, এরকম একটা কাজ করে কি আপনার শোভা পায়? এই পুজোর মুখে একবার ওদের বাড়ির লোকেদের কথা ভাবলেন না মহারাজ? নিজের প্রজাদের নবাবের খাঁড়ার নিচে ঠেলে ফেলে দিলেন। বিশ্বাস করো গোপাল, মানে সেই মুহূর্তে আমি একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম। তুমি কিছু একটা করো না গোপাল। হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে মহারাজ। কি করি তাড়াতাড়ি ওখানে যেতে হবে। ওখানে গিয়ে দেখি কি করা যায়। যে করেই হোক ওদের বাঁচাতেই হবে। আপনিও যাবেন মহারাজ আমার সাথে? আচ্ছা আচ্ছা, আয় মন্ত্রী, তুমিও যাবে আমাদের সঙ্গে। যে আজ্ঞে মহারাজ। আরে কৃষ্ণচন্দ্র এসেছো দেখছি। এসো 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 এসো, আসন গ্রহণ করো। তুমি কি এবার আমায় কবিতা পাঠ করে শোনাবে নাকি? না যাবো না, মানে গোপালই আপনাকে ওই কবিতা শোনাবে। ব্যাটা এবার নিশ্চয়ই গারদে ঢুকবে, পুজোটা এবার দারুণ কাটবে, আপদটাকে আর দেখতে হবে না। আচ্ছা গোপাল, শর্তগুলো তাহলে শুনে নাও। 1 থেকে 10 গোনার মধ্যে এমন কবিতা শোনাতে হবে যাতে থাকবে 4টি চরণ, অর্থেরও কোনো অভাব হবে না, আর থাকবে আগাগোড়া রসের ভান্ডার।
বুঝলে? আর বলতে পারলে 100 স্বর্ণ মুদ্রা, আর না পারলে তোমার রাজ্যের লোকেদের মতো তোমাকেও গারদে পোড়া হবে। কেমন? আমি রাজি জাহাপনা, কিন্তু আমার কোনো স্বর্ণ মুদ্রা চাই না জাহাপনা। কবিতা যদি আমি ঠিক বলি তবে আমার রাজ্যের সব লোকেদের আপনার মুক্ত করে দিতে হবে, সেটাই হবে আমার পুরস্কার। গোপালের দেখছি সত্যিই কোনো লোভ নেই, আর ওর মনটাও খুব বড়। আচ্ছা বেশ, তাই হবে। না উজির, গোনা শুরু করো। আর শোনো, শুধু মনে রেখো গোপাল, কবিতার রসের যেন কোনো খামতি না থাকে। কেমন? তোমার অপরাধের সাজা হিসেবে শুধু তোমাকেই 3 মাস গারদে আটকে রাখা হবে মন্ত্রী। ব্যাস ব্যাস, হয়েছে। কবিতা এসে গেছে জাহাপনা। বলো শুনি। কৃষ্ণনগর নামে রাজ্য কোন সুদূরে, সেথা ভোলার রসগোল্লা খায় নেংটি ইঁদুরে। ইঁদুর দেখে ভোলা ময়নার সে কি লাফালাফি, ইঁদুর ধরতে গিয়ে সবাই রসে মাখামাখি। কি আবার কি কবিতা গোপাল? তুমি শর্তগুলো মানলে কোথায়? আলবাত শর্ত মেনেছি জাহাপনা। এই কবিতায় আগাগোড়া রস রয়েছে। সবাই জানে রসগোল্লা মানেই রসে ভরপুর, আর এটা তো রসগোল্লারই কবিতা। এতে রস থাকবে না তা কি হতে পারে জাহাপনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা নয় বুঝলুম। আর বাকিগুলো? সব আছে। যেমন ধরুন 4টি চরণ, কবিতারও 4টে চরণ, আর ওই ইঁদুরটারও 4টে চরণ, মানে 4খানা পা, তাই না জাহাপনা? সে শর্তও তবে পূরণ হলো। আচ্ছা বেশ, মেনে নিলুম। গোপালের তো বেশ ক্ষুরধার বুদ্ধি দেখছি। আর রইল বাকি অর্থ। সে অর্থের অভাব তো আপনিই মিটিয়ে দেবেন জাহাপনা। তা কিভাবে? আপনি যে বললেন শর্ত মেনে কবিতা বললেই 100 স্বর্ণ মুদ্রা দেবেন, তাহলে অর্থের আর অভাব রইল কোথায় জাহাপনা? আশা বলেছ গোপাল, আশা বলেছ। আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। কি আবাদ, কি আবাদ, কি আবাদ। তাহলে কথা মতো বন্দীদের মুক্ত করে দিন জাহাপনা। নিশ্চয়ই নিশ্চয়ই দেব। উজির, বন্দীদের মুক্ত করার নির্দেশ দাও এক্ষুনি। জি হুজুর। হতচ্ছাড়া গোপালটা এসে এ যাত্রায় কৃষ্ণচন্দ্রকে বাঁচিয়ে দিয়ে গেল। যত সব। গোপাল তোমার সভার রত্ন, বুঝলে কৃষ্ণচন্দ্র? সবই তো হলো গোপাল, শুধু একটা খটকা মন থেকে গেল না যে। কি জাহাপনা? তোমাদের রাজ্য থেকে এসে যারাই কবিতা শুনিয়েছে তারাই আমায় অপমান করে একই কবিতা শুনিয়েছে। এটা কেমন করে হলো? নিশ্চয়ই এর পিছনে কারো গোপন অভিসন্ধি আছে জাহাপনা। আপনি মুক্ত হওয়া মানুষদের জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। এই খেয়েছে। কোত্থেকে শিখেছো এই কবিতা? আমাদের মন্ত্রীমশাই ওই কবিতা শিখিয়ে দিয়েছেন জাহাপনা। কি? ধর বেটাকে। তোমার অপরাধের সাজা হিসেবে শুধু তোমাকেই 3 মাস গারদে আটকে রাখা হবে মন্ত্রী। মাফ করে দিন হুজুর। না জাহাপনা, সামনে পুজোর উৎসব, আমার অনুরোধ ওকে তার থেকে বঞ্চিত করবেন না। গারদে না পুরে অন্য কোনো ছোটখাটো শাস্তি ওকে দিন। ঠিক আছে, তুমি যখন বলছো ঠিক আছে। আচ্ছা মন্ত্রী, তুমি 50 বার কান ধরে উঠবোস করো, এটাই তোমার শাস্তি। গোপাল, তুমি না চাইলেও তোমার উপস্থিত বুদ্ধি আর মানবিকতার গুণ দেখে তোমায় আমি 100 স্বর্ণ মুদ্রা দেবো। উজির, ওকে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, আর ওনাদের সবার জন্য কৃষ্ণনগর ফিরে যাওয়ার রাজকীয় ব্যবস্থা করো। কেমন? যে আজ্ঞে জাহাপানা। দেখো দেখো, আরে আকাশের দিকে তাকিয়ে দেখো। আহা, কি সুন্দর তুলোর মতো মেঘ। শরৎকাল এসে গেছে মহারাজ, বোঝাই যাচ্ছে। শুধু শরৎকাল নয়, আরে দুর্গাপুজো এসে গেছে, সেটাও বলো। গোপাল আর কি বলবে মহারাজ? ওসব ও জানে না খবর রাখে? একটাই তো চিন্তা সব সময়, ভালো ভালো খাবার সাঁটান। তা সে খেতে আমিও ভালোই বাসি, আর পুজো আসছে মানে খাওয়া দাওয়া তো ভালোই হবে। কি বলো গোপাল? এই দেখে দেখে, যা যা যা। এ কি গো মন্ত্রী,
এই যে দেখছি ভেঙে ভেঙে পড়ছে গো। ওপর দিকে তাকিয়ে দেখুন না মহারাজ, অনেকদিন রং টং হয়নি তো, খসে তো পড়বেই। তাই তো দেখছি, ভালোই হয়েছে পুজো এসে গেছে, আর এই সুযোগে প্রাসাদের পুরোটা রঙও করিয়ে নিতে হবে। সেই ভালো, তাহলে পুজোর আগে প্রাসাদটা একেবারে নতুন ঝকঝকে হয়ে যাবে মহারাজ। দারুণ দারুণ, এই সুযোগে কিছু মালকড়িও কামানো যাবে, কিন্তু তার আগে রঙের কাজটা বাগাতে হবে। মন্ত্রী, কালকের ঘটনাটা দেখলে তো, তাহলে রঙের কাজটা শুরু করিয়ে দিই, কি বলো? তার বলতে তাহলে আমি মিস্ত্রিদের খবর দিই, কাল থেকেই কাজে লেগে পড়ুক। না 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 না, তোমার লোকেদের আর আমি কাজে নি। বাবা, রক্ষে করো, রঙের তো 12টা বাজবেই, তার সঙ্গে সঙ্গে প্রাসাদের এটা সেটা চুরি হতেও আর বেশি দেরি লাগবে না। এটা কি বলছেন মহারাজ? এই তো আমাদের পাশের 4-4টে বাড়ি আমার মিস্ত্রিরা কাজ করলো, কেউ ট্যাপও করতে পারেনি। সেটা তো আর আমি গিয়ে দেখে আসিনি। সে যাকে মোদ্দা কথা হলো, এই কাজ আমি তোমাকে দিয়ে করাবো না, ব্যাস। মহারাজ, আমি বলছিলাম যে ওই বিজ্ঞানীর তো রঙের মিস্ত্রিদের সঙ্গে অনেক জানাশোনা। তাই নাকি? হ্যাঁ, মানে ওই কোন রংটার সঙ্গে কোন রংটা মেশালে দেখতে ভালো হয় এসব জানতে ওরা আসে কিনা আমার কাছে। তাই বলছিলাম যে বিজ্ঞানীকে দায়িত্ব দিয়ে দিন না মহারাজ, আপনার প্রাসাদ একেবারে ঝাঁ চকচকে করে দেবে। বলছো, কিন্তু বিজ্ঞানী মানে তোমার ওই রঙের লোকজন বিশ্বাসী তো, মানে রং করতে এসে আবার হাত সাফাই করা শুরু করে দেবে না তো? কি যে বলেন মহারাজ, ওরা তো আমার ঘরের লোকের মতো। বেশ, তাহলে খবর দাও তোমার লোকজনদের, কাল থেকেই কাজে লেগে পড়ুক। বটে, এভাবে আমার হাতের কাজ ফসকে নিয়ে নেওয়া? হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি মজা। প্রাসাদের রং যদি ঘেটে ঘর না করে দিতে পারি, তবে আমিও কৃষ্ণনগরের মন্ত্রী না। শোন, কাল থেকে প্রাসাদের রঙের কাজ শুরু হচ্ছে, তোদের ওই কাজটা পুরো ঘেঁটে দিতে হবে, বুঝেছিস? ও, এই কাজ হয়ে যাবে মন্ত্রীদা, হয়ে যাবে, কোনো চিন্তা করো না। সে তো হবে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। এই যা বলেছি সেটাই শুধু করবি, বুঝলি? বেশি মাথা খাটানোর চেষ্টা করবি না। এই দেখো, তুমি না পুরোটা না শুনেই কেমন ফুস করে গরম হয়ে যাও। আরে মন্ত্রীদা, শোনোই না বটা কি বলছে। আচ্ছা বল। বাবা 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 বাবা, এ তো দারুণ ব্যাপার হবে, পুরো খাপে খাপ। তাহলে না শুনেই না তুমি। আচ্ছা আচ্ছা, যা এখন কাজে লেগে পড়, হাতে সময় বেশি নেই। এবার কৃষ্ণচন্দ্র বুঝবে আমাকে দিয়ে কাজ না করানোর ফল। বিজ্ঞানী, কাজটা তো নিলে, কিন্তু সাবধান। কেন? সাবধানের আবার কি আছে? মন্ত্রীকে দেখলে না, হাতের আমদানিটা ফস করে ফসকে গেল। এত সহজে ছাড়বে ভেবেছে তোমাকে? ওসব নিয়ে কোনো চিন্তা করো না গোপাল, রঙের মিস্ত্রিরা আমার খুব জানাশোনা, কোনো অসুবিধে হবে না। দেখুন মহারাজ, দেখুন কাজ শুরু হয়ে গেছে। বাহ বাহ, কিন্তু কদিন লাগবে গো বিজ্ঞানী? দাঁড়ান জিজ্ঞাসা করি। ও মিস্ত্রি ভাই, কদিন লাগবে গো? এই তো দিন 10। রঙের কাজ যে শুরু হয়ে গেল, কিন্তু ঘটার বটা গেল কোথায়? হ্যাঁ, ও পরের মিস্ত্রি ভাইরা, ঠিক করে কাজ করো কেমন? সে আপনাকে চিন্তা করতে হবে না গো বিজ্ঞানী বাবু। চলুন মহারাজ, চলুন ভেতরে চলুন। ব্যাটারা কি কাল আমাকে ভুলভাল বোঝালো? দাঁড়াও, আজ সন্ধেবেলা দেখাচ্ছি মজা। কি গোপাল, দেখছো তো আমার লোকগুলো কেমন বিশ্বাসী? সত্যি নিশ্চিন্ত হওয়া গেল। এবারই তো শুরু ওই আসল কাজ। এই যে
এতক্ষণে আসার সময় হয়েছে। ও সব সময় যেন মাথায় আগুন জ্বলছে। তা জ্বলবে না? ওদিকে তো প্রাসাদে কাজ শুরু হয়ে গেছে রঙের। আর তোরা যে বললি, এইটা দেখো তো। কি এটা? কার? মহারানীর। মানে কি করে বাগালি? তাই বলি আগে পুরো কথাটা শোনো, তারপর যা বলার বলো। আচ্ছা আচ্ছা, বল বল, কি বলছিলি বল। প্রাসাদের ওখানে। বলিস কি? হ্যাঁ, তোরা তো ফাটিয়ে দিয়েছিস রে। ঠিক আছে, এখন যা, আমি দেখি হাটটা বেচে তোদের ভাগ ঠিক দিয়ে দেব। দেখো আবার ঝাড় করে দিও না যেন। আরে না না, যা এখন। এই 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 আমি তোমাকে শেষবারের মতো বলছি যে রান্নাঘর রং না করালে কিন্তু কাল থেকে আমি রান্নাই করব না। আর এক কথা বারবার বলে কানের মাথা কেউ না তো। ওদিকে মহারাজ যেমন প্যাঁ করে, এদিকে গিন্নি তেমনি পো ধরে। বটে বটে, কানের মাথা খাচ্ছি। বেশ বেশ, কাল থেকে দেখবো কে রান্না করে খাওয়ায়। এই দেখো, রান্না না করলে তো তোমাকে উপোস করে থাকতে হবে। ও এই গেছে আমার না খেয়ে থাকতে। কাল সকাল হলেই চলে যাবো বাপের বাড়ি। সে এক পাঁচালি শুরু করলে তো। ওসব কোনো কথা আমি কানে শুনছি না। কাল তাহলে আমি যাচ্ছি। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাল সভায় যাবার আগেই আমি রং কিনে লোক ঠিক করে তারপর যাব, হয়েছে? বাবা দেখেছে তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতেই হয়। যাক, রংটা কেনা হয়ে গেছে, রঙের লোকও ঠিক করে এসেছি। ব্যাস, এখন শুধু বাড়িতে এটা পৌঁছে দিতে পারলেই হলো। ও কি, প্রাসাদের রঙের মিস্ত্রিটা না তো? ও এখানে কি করছে? ও তো প্রাসাদের দেওয়ালে বাঁশের ওপর থাকার কথা। এই রে, বাঁটুলটা দেখে ফেললো। কি যে করি এখন। এই যে ও মিস্ত্রি, এখানে কি করছো? প্রাসাদের রং হয়ে গেছে নাকি? না মানে হয়নি, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। তুমি এখানে কি করছো? কাজে যাওনি? না মানে অল্প কাজ আর বাকি আছে তো, তাই আমি অন্য কাজ ধরে নিয়েছি। বাবা, কি ঝটপট কাজ করো গো তোমরা। মহারানী কি করে বুঝলি? দেখছিস না, জানলা দিয়ে শাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, তুই শুধু শাড়ি দেখ। আরে গোপাল দাদু যেটা দেখতে বলেছে সেদিকে নজর দে। মিস্ত্রি দেখছি ঠিকই বলেছে, বাঁশে তো দেখছি একজনই কাজ করছে। ভাগ্যিস মিস্ত্রি দৌড়ে এসে বলে গেল, নইলে নইলে আজ ধরা পড়ে যেতাম। না, সবাই ঢুকে পড়ি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। ব্যাটা ঢুকেছে। খুব জোর বেঁধেছি আজ। গোপাল, ও গোপাল, এসেছো? এদিকে দেখো না, কি এক বিপদ হয়েছে। কেন, আবার কি হলো? আর বলো না, মহারানী কদিন ধরেই তার গলার একটা হার খুঁজে পাচ্ছেন না। পাচ্ছেন না? পেয়ে যাবেন, কোথাও রেখেছেন হয়তো, মনে পড়ছে না। কিন্তু তুমি এত জোর দিয়ে বলছো কি করে? কি করে আবার? এখন প্রাসাদে তো চুরির কোনো সম্ভাবনাই নেই। না মানে সেটাই বা বলছো কি করে? চুরি করার লোক বলতে তো একমাত্র রঙের মিস্ত্রিরা, কিন্তু ওরা তো বিজ্ঞানীর প্রায় ঘরের লোক। আর বিজ্ঞানীর নিজের লোকেরা প্রাসাদের কোনো জিনিস চুরি কেন, ছুঁয়েও দেখবে না। কথাটা তো মন্দ বলনি মন্ত্রী। বাবা, মন্ত্রী আবার এত বিজ্ঞানীর ভক্ত হয়ে উঠলো কেন হঠাৎ করে, কে জানে? মহারাজ, প্রাসাদের রঙের কাজ তো প্রায় শেষ হয়ে এসেছে। এবার টাকা কড়িগুলো যদি দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কত হয়েছে মজুরি, কত হয়েছে? ওই তো 3 জন করে 8 দিন, মানে 24টা রোজ 24 টাকা করে। বিজ্ঞানী বলে কি? আজ তো কাজ করছে একজন, কালও নিশ্চয়ই একজনই করবে। তাহলে 3 জন করে 8 দিন হলো কি করে? বেশ বেশ, কাল কাজ শেষ হলে নিয়ে নিও আমার থেকে, কেমন? যথাজ্ঞা মহারাজ। না, সব কেমন গুবলেট হয়ে যাচ্ছে। বিজ্ঞানী মহারাজকে ঠকাবে তো আমি স্বপ্নেও ভাবতে পারি না, কিন্তু এটাই তো মনে হচ্ছে ঘটছে। এখন কি করা যায়, কি করা যায়?
পেয়েছি। ওই পুটি, তিনজন কোথায় রে? এত দুজনই কাজ করছে। তাই তো। দেখ দেখ, ওই দাড়িওয়ালা লোকটা কেমন জানলার ভিতরে উকি মারছে। ওটা কার ঘরের জানলা বলতো? মনে তো হচ্ছে মহারানীর। কি করে বুঝলি? দেখছিস না, জানলা দিয়ে শাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, তুই শুধু শাড়ি দেখ। আরে গোপাল দাদু যেটা দেখতে বলেছে সেদিকে নজর দে। ওই দেখ, লোকটা তো পুরো ঢুকেই গেল রে জানলার ভেতর। আরে বাস, একটা কি বাক্স মতন বার করে নিয়ে এলো না? কিরে কিরে, পেয়েছিস? হ্যাঁ পেয়েছিস? পেয়েছি রে, পেয়েছি ঘরটা, পুরো গয়নার বাক্সটা। ঘটা বলে ডাকলো না? এখানে আবার ওই বটা ঘটা আসবে কোত্থেকে? আরে তোরা শুধু কথাই বলবি না, ওরা কি বলছে শুনতে দিবি? ওরে একটা নেই, একটা নেই কেন রে? পুরোটাই সাবড়ে দি না, আজই তো শেষ দিন। কি বুদ্ধি রে তোর, বটা, কি বুদ্ধি তোর। সত্যি তো, বটা বলেই তো ডাকলো। দেখলি তো? চুপ চুপ। পুরো বাক্সটা এখন লুকোবি কোথায়? কোথায় লুকোবি? ঠিক বলেছিস, দুটো নে, একটা তুই না আর একটা আমার। এটার ওই মন্ত্রীটাকে লিক করে দিস না যেন। তোর যা পেট পাতলা। পাগল হয়েছিস নাকি? এমনিতেই যা কঞ্জুস, টাকা ছাড়তেই যত কষ্ট। এসব আমাদের কষ্টের রোজগার বল। তাহলে ও দুটো তো মন্ত্রী মশাইয়ের চেলা, বটা আর ঘটা রে। তার মানে মন্ত্রী মশাইয়ের কোনো হাত আছে এতে? নেই আবার। চল চল, গোপাল দাদুকে খবরটা দিতে হবে তো। যাবে আবার কোথায়? গোপাল দাদু তো রাজসভার ভেতরে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, দুপুরবেলা খাবার সময় বলবো। এবার মহারাজ মানে ও টাকাটা না, এই যে তৈরি করেই রেখেছি। বলছিলাম যে ভাই, আমি একটু নাক নাড়বো এখানে। মহারাজ, প্রাসাদের রঙের কাজটা তো শেষ। একবার দেখবেন নাকি মহারাজ? আর দেখার কি আছে, রোজ সকালেই তো দেখি সূর্যের আলোর মতো চমকাচ্ছে। ওই যে মিস্ত্রি আর ওর লোকজনও এসে গেছে। এবার মহারাজ মানে ও টাকাটা না, এই যে তৈরি করেই রেখেছি। বলছিলাম যে ভাই, আমি একটু নাক নাড়বো এখানে মহারাজ। ব্যাস, বাটুলের কাজ শুরু। পারেও বেটা টাকলা। তোমার আবার কি হলো মহারাজ? বিজ্ঞানীর মনে হচ্ছে হিসেবে একটু গোলমাল হচ্ছে। মানে তুমি কি বলতে চাইছো গোপাল? বলছি যে 8 দিন ওরা 3 জন করে কাজ করেনি মহারাজ। এসব কি পাগলের মতো কথা বলছো গোপাল? হ্যাঁ, আমি রোজ নিজের চোখে দেখেছি যে ওরা 3 জন উদয়াস্ত খেটে চলেছে। কিন্তু আমি যে এই প্রধান মিস্ত্রিকেই কাল হাটে দেখেছি। কি গো বলো? আমি কোথায়, কখন? না তো, আমি তো সারাদিন ধরেই এখানেই কাজ করছি। তোমার তো মনে হচ্ছে বুদ্ধি দেখাতে হবে গোপাল। ও তাই না? আমি তোমাকে দেখিনি হাটে। তাহলে এটা কি? এ কি করছো গোপাল? আপনার চেলাদের স্বরূপ বার করছি। এরা এখানে কেন? সেটা তো মহারাজ এরাই বলতে পারবে। আমাদের ক্ষমা করে দিন মহারাজ। এসব কি হচ্ছে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ইগো মিস্ত্রি, এবারেও বলবে যে আমায় দেখোনি হাটে, নাকি তোমাকে গারদে? না, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। এরাই এসে আমাকে বলেছিল ওদের কথা না শুনলে আমাকে গাছে ঝুলিয়ে রেখে দেবে। মহারাজ বিশ্বাস করুন মহারাজ, আমার কোনো দোষ নেই। শুধু প্রাণের মায়ায় আমি এই কাজ করতে বাধ্য হয়েছি মহারাজ। সে যাই হোক, কাজ তো করে দিয়েছে, এবার ওদের ছেড়ে দাও। ছাড়বো তো বটেই, কিন্তু চুরির ব্যাপারটা কি হবে? এইটা কি? রানীর গয়না?
আমি কিচ্ছু করিনি মহারাজ, সব ওরা করেছে। মহারাজ আর এরকম করবেন না মহারাজ, সত্যি এই, এই কে আছো? এদের এক্ষুনি গারদে পড়ো। মহারাজ আর হবে না, ওরে বারে বারে মহারাজ, না না না, এরকম করবেন না মহারাজ। তাহলে সত্যিটা কি বলবে নাকি ডাকবো প্রহরী? আরে ওদের তাড়াতাড়ি গারদে নিয়ে যা। তাহলে শুধু আমরা কেন? আমরা কেন? এসব তো আপনার কথাতেই তো। মিথ্যে কথা বলছে, মিথ্যে, পুরো মিথ্যে মহারাজ। আমাকে পালাচ্ছ কোথায়? এই ধরো ওকে, এদিকে নিয়ে এসো। ফাঁসাচ্ছি না তোমাকে, দাঁড়াও না, আগে তোমাকে এমন ফাঁসাবো যে বাপ বাপ করতে করতে সব দোষ স্বীকার করবে। একে লাগাও তো বেত 100 ঘা। সব ফিরিয়ে দেবো। ওরে বাবা রে। যেমন কর্ম তেমন ফল। মহারাজ, গোপন সংবাদ আছে। বলো, শীঘ্র বলো। মুর্শিদাবাদের নবাব আপনার রাজ্যে এক গুপ্তচরকে পাঠাচ্ছেন। সে কি? হ্যাঁ মহারাজ, সে খুব তাড়াতাড়ি এসে পড়বে। আর আরো একটা খবর আপনাকে বলার আছে মহারাজ। আবার কি? সেটা আমি আপনার কানে কানে বলি মহারাজ। আরে পুটি, এবার পুজোয় কতগুলো জামা কাপড় পেলি বলতো? 5টা। আমার 5টা। আমার 6টা। আমার 4-4টে। তাই নাকি? খুব ভালো। আরে এবার তো তোদেরই পুজো মনে হচ্ছে রে। এবার আমাদের দুর্গা ঠাকুরটা কত বড় হবে গোপাল দাদু? মহারাজ এবার সদর থেকে বায়না করে মস্ত বড় ঠাকুর আনাবেন বলেছেন। হ্যাঁ, এবার পুজোয় তোরা খুব মজা করে নে। শোনো, এই তুমি এদিকে একবারটি এসো তো। ভালো, ডাকলে কেন? সামনে পুজো, সবার মনে কত আনন্দ, কিন্তু আমার মনে বড় দুঃখ গো। সে কি কথা? কেন তোমার মনে আবার দুঃখ কিসের? এই তো সেদিন 3টে শাড়ি দিলাম তোমাকে। শাড়িতে কি আর আনন্দ হয় গো? স্ত্রীর আনন্দ তো স্বামীর যত্নে। ও বাবা, এই দেখো আমি আবার তোমার কি অযত্ন করলাম? করনি? তবে যে পুকুর ঘাটে ভোলা ময়রার বউ আমায় বলল তুমি আমায় ভালোবাসো না, তাই 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 আমায় সব কথা বলো না। এই দেখো গিন্নি, আমার ঘাড়ে কটা মাথা আছে, হ্যাঁ, যে আমি তোমায় সব কথা বলবো না? আরে যা জানি সবই তো বলি তোমায়। তাহলে বলো তো মহারাজ কৃষ্ণচন্দ্রের সিন্ধুকে চাবি কোথায় থাকে? হ্যাঁ, এ আবার কি প্রশ্ন গিন্নি? হ্যাঁ, তুমি তো মহারাজের কাছের লোক, তুমি নিশ্চয়ই জানো। তুমি যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে বলো আমাকে। বিশ্বাস করো গিন্নি, আমি সত্যিই জানি না মহারাজের সিন্ধুকের চাবিটা ঠিক কোথায় থাকে। সত্যি বলছো? তুমি জানো না? এই ভালো করে ভেবে দেখো না গো। আরে দূর, ভুলভাল বকার সময় পেলে না। যাও ঘরে যাও, দেখি ঘরে যাও। ঠিক আছে, তাহলে আর কি করা যাবে, আমি যাই। সামনে পুজো, এই সময় আবার গিন্নির মাথায় কেঁড়া পোকা ভর করলো নাকি? না, নে অনেক বেলা হয়ে গেল। এবার তোরা বাড়ি গিয়ে চান খাওয়া সেরে বিশ্রাম কর। আমার পেটেও কে যেন একটা খোঁচা দিচ্ছে। ওই গো গিন্নি, গামছাটা দাও দেখি, চানটা সেরে আসি। গিন্নি, ও গিন্নি, গেল কোথায়? এই তো ঘরে ঢুকলো। গিন্নি, আরে কোথায় গেলে গো? ভোর দুপুরে এত চেঁচাচ্ছ কেন? আরে তুমি বাইরে থেকে ভেতরে আসছো যে? আরে তুমি তো ঘরেই ছিলে। বলো যা, তোমার কি মাথাটাও খারাপ হয়ে গেছে গো? ঘরে থাকলে কি আমার চলবে? এই এতগুলো জামা কাপড় কেচে এই সবে পুকুর ঘাট থেকে ফিরলাম। এই দেখো, এই সবে ফিরলে? তবে যে একটু আগে ওই উঠোনে আমার সঙ্গে কথা বললে। এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি যদি কাট। আরে ও মন্ত্রী মশাই, আরে আপনার পেছনে কি কোনোভাবে আগুন টাগুন লেগে গেল নাকি? আগুন?
দোষ কেন বলো তো গোপাল? না মানে ভাই এমনি সময় তো আপনার ওই চলতে ফিরতে 18 মাসে বছর হয়, আর আজ দেখছি পায়ে খুর লাগিয়ে একেবারে ছুটে চলেছেন, তাই বললাম আর কি। ছুটছি কি আর সাধে? রাজামশাই জরুরি তলব করেছেন। তোমার সঙ্গে এখন বাজে বকে সময় কাটানোর মতো সময় আমার নেই, চললাম। রে অবাক কাণ্ড, ভর দুপুরে মন্ত্রীর জরুরি তলব। যাকে উনি সবাই যান, আমি বরং পুকুরের দিকেই যাই। এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটে। কি এই তো একটু আগে মন্ত্রী মশাই রাজসভার দিকে চলে গেলেন, তাহলে তাহলে ওই দিক থেকে আবার আসছেন কি করে? আমি কি ভুল দেখছি নাকি? না না, মন্ত্রী তো। কি হে গোপাল, ভর দুপুরে এরকম ভ্যাবলা কান্তের মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? না, তার আগে আপনি বলুন তো মন্ত্রী মশাই, এই একটু আগেই তো আপনি রাজপ্রাসাদের দিকে চলে গেলেন মহারাজের সঙ্গে জরুরি কথা বলতে, তা আবার আপনি ওই দিক থেকে এখানে এলেন কি করে? এতক্ষণে বুঝলাম মহারাজ ঠাকুরের বায়না দিতে আমাকে কেন পাঠিয়েছেন, তোমাকে কেন নয়। মানে মানে তুমি পাগল ছাগল হয়ে গেছো। বেশি খেয়ে খেয়ে না তোমার পেটটাই শুধু ঢোলের মতো ফুলেছে, মাথায় ছিটে পোটা বুদ্ধি গজায়নি। শোনো গোপাল, আমি গেছিলাম সেই সদরে দুর্গা ঠাকুরের বায়না দিতে, আর এই সবে ফিরছি। কিন্তু কিন্তু আমি তো একটু আগে মন্ত্রীকে, এই দেখো, আমার কি তাহলে সত্যি মাথাটা খারাপ হয়ে গেল? প্রথমে গিন্নি, তারপরে মন্ত্রী, এদের সবাইকেই আমি দুবার করে দেখছি কেন? না গোপাল না, ঠাকুর আসার আগেই অন্য একটা লোক এ রাজ্যে এসে কোনো ক্ষতি করতে চাইছে। ক্ষতি? না, একটু খোলসা করে বলুন তো মহারাজ। নবাব এক গুপ্তচরকে এ রাজ্যে পাঠিয়েছেন, সে আবার অতি ধূর্ত এক লোক। সে কি? নবাব তাকে কেন পাঠিয়েছে মহারাজ? মনে হয় আমার সিন্ধুক থেকে এ রাজ্যের দলিল চুরি করার জন্য। তুমি বুঝতে পারছো তো গোপাল, দলিল চুরি হয়ে গেলে কি সর্বনেশে কাণ্ডটাই না ঘটবে। হ্যাঁ, বিলক্ষণ বুঝতে পারছি মহারাজ। শুধু তাই নয় গোপাল, এই গুপ্তচর নাকি যে কোনো সময় যে কোনো লোকের ছদ্মবেশ ধারণ করে সবাইকে বোকাও বানিয়ে দিতে পারে। ছদ্মবেশ? আরে কি ভাবছো গোপাল? না, ভাবছি যে মহারাজ এ রাজ্যে আবার কোনো নতুন রোগ এসে উপস্থিত হলো কিনা। মহারাজ মহারাজ, রানীমা আপনারে এক্ষুনি একবার ডেকে পাঠিয়েছেন, বলছেন খুব জরুরি দরকার। আচ্ছা আচ্ছা, চলো চলো, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। মন্ত্রীমশাই, বসিয়া বসিয়া ম্যাজ ম্যাজ করে গা, সেই যে গেল, রাজা তো এখনো ফিরিল না। চুপ করো, রাজামশাই রানীমার কাছে গেছেন। না না, মানে দরকারি কথা আছে বললেন, কিন্তু কিন্তু এত সময় পার হয়ে গেল, এখনো তো এলেন না। হ্যাঁ, কোনো সংবাদও তো পাঠালেন না। সব কিছু কেমন যেন গন্ডগোলের মনে হচ্ছে। ওই তো মহারানী এসে গেছেন। হ্যাঁ মন্ত্রী, আমি মহারাজের কাছে জানতে এলাম মা দুর্গার বায়না দেওয়া আছে কিনা। তা তিনি কোথায় গেলেন বলুন তো? ও মা, কিছুক্ষণ আগে দাসীকে দিয়ে আপনিই তো ওনাকে ডেকে পাঠিয়েছিলেন, উনি তো আপনার কাছেই গেলেন। সে কি কথা, উনি তো আমার কাছে যাননি। যাননি? কিন্তু কিন্তু মহারাজ তো অনেক আগেই বেরিয়েছেন। তাহলে কোথায় গেলেন উনি? কি হবে এখন? রানীমা, আপনি উতলা হবেন না, আপনি অন্দর মহলে যান, আমি দেখছি। সবাই মিলে এক্ষুনি মহারাজকে খুঁজতে শুরু করো। হালচাল তো ভালো বলে মনে হচ্ছে না। আমি আগে গিয়ে সিন্দুকটা সামলাই। তুমি আমার ওদিকে চললে কোথায়? সিন্দুক পাহারা দিতে হবে মন্ত্রী মশাই। হয়েছে মাথা ব্যথা, আর তুমি দিচ্ছ পেট খারাপের ওষুধ। রাজাকে না খুঁজে তুমি যাচ্ছ সিন্ধুকের কাছে। সেটাই তো এখন বেশি দরকার মন্ত্রী মশাই। একটু সবুর কর, নিজের চোখেই দেখতে পাবি। তোরা এখানেই থাক, আমি একটু ঘুরে আসি। এ কি, তোমরা সবাই উঠে হুড়োহুড়ি করছো কেন? মহারাজ, আপনি ফিরে এসেছেন। উফ, বাঁচলাম।
আমরা ভেবেছিলাম আপনি হারিয়েই গেছেন। হ্যাঁ মহারাজ, তাই আমরা বড়ই উতলা হয়ে পড়েছিলাম। আরে আমি তো গেছিলাম বাগানে রানীকে খুঁজতে, কিন্তু খুঁজেই পেলাম না, তাই আবার ফিরে এলাম। আচ্ছা গোপাল, তুমি ওই সিন্দুক নিয়ে কে একটা বলছিলে, শুনতে পেলাম, বলো। হ্যাঁ ভাই, বলছিলাম যে মহারাজ, ওই আমার বাড়ির সিন্দুকটার উপর অনেক ধুলো পড়েছে মহারাজ, পুজোর আগে পরিষ্কার করতে হবে। সন্ধে হয়ে গেল, তাহলে আমি এখন আসি মহারাজ, আসি। আচ্ছা আচ্ছা, যাও যাও। মহারাজেরও দেখছি সেই রোগ ধরেছে। রে বাবা, ব্যাপারটা তো মোটেও সুবিধের নয়। কিছু একটা গন্ডগোল নিশ্চয় আছে, ব্যাপারটা দেখতে হচ্ছে। শোন, এবার একটা মজা হবে। তোরা এই ঝোপের মধ্যে লুকিয়ে থাক, তাহলেই সেটা দেখতে পাবি। কি মজা গোপাল দাদু? আরে সবুরে মেওয়া ফলে, একটু সবুর কর, নিজের চোখেই দেখতে পাবি। তোরা এখানেই থাক, আমি একটু ঘুরে আসি। তার মানে আমার সন্দেহটাই দেখছি ঠিক। মহারাজ, তুমি কিন্তু এখন এখানে এত রাতে কেন গোপাল? কি চাও? না, আসলে আমার ওই শাশুড়ি ঠাকুরন হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছেন তো, তাই মানে। আরে তাতে আমি কি করব শুনি? না, আপনি কিছুই করবেন না মহারাজ, যা করার আমি করব। তা করো গে, যাও। এখানে এসেছো কেন? না, আমাকে তো তাহলে কদিনের জন্য একটু বাইরে যেতে হবে মহারাজ, সেই জন্যই। অনুমতি তো দিয়েই দিয়েছি, যে চুলোর দুয়ারে পারো যাও, যাও গিয়ে তাড়াতাড়ি। যাব মহারাজ, যাব, কিন্তু যাওয়ার আগে ওই সিন্দুকের ব্যাপার থাকি, ও কথা না হয় পরেই একদিন বলবো। সিন্দুকের ব্যাপারে আবার কি কথা? থাক না মহারাজ, ও কথা পরে বললেও চলবে। হ্যাঁ, আমি আদেশ করছি, এখনই বলো গোপাল, বলো। অত উত্তেজিত হবেন না মহারাজ, অত উত্তেজিত হবেন না। বলছি। আসলে ওই সিন্দুকের চাবিটা তো আপনি আমায় রাখতে দিয়েছিলেন, আমি সেটা। কি সেটা? আরে সেটা কি মানে, কোথায় আছে চাবিটা? সেটা আমি ওই আম গাছের তলায় মাটি খুঁড়ে লুকিয়ে রেখেছি মহারাজ। যে জানে না সে কোনোদিন খুঁজেও পাবে না। আহাম্মক, অত দামি জিনিস কেউ ওইভাবে রাখে? ঠিক আছে, যা হবার হয়েছে, তুমি এখন বিদে হও তো বাবু, তাড়াতাড়ি। যে আজ্ঞে মহারাজ। চুপ করে দেখ, এইবার কেমন খেলা শুরু হয়। আরেকটু পরেই সিন্দুকের চাবি আমার হাতে, তারপর দলিল পত্র নিয়ে ঠিক জায়গায় পৌঁছে দিলে নগদ 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর মহারাজ কৃষ্ণচন্দ্র তখন রাস্তায় বসে বসে ভেরেন্না বাজাবেন। না, এবার খোঁড়া শুরু করি। কোথায় গেল? আরে চাবিটা কোথায় গেল? না, এদিকেও তো চাবিটা নেই। না, চাবিটা আমায় পেতেই হবে। চল, এবার বেটাকে হাতে নাতে পাকড়াও করি। ওরে বাবা, কি রে? ওরে বাবা রে, মেরে ফেললো। ও কি ব্যাপার, প্রহরী দিয়ে ডাকতে পাঠিয়েছো কেন? হ্যাঁ, কি গোপাল, তুমি মহারাজকে এভাবে বেঁধে রেখেছো? ওরে বাবা, বিদ্রোহ! গোপাল বিদ্রোহ করেছে। বিদ্রোহ, চারিদিকে বিদ্রোহ আজ। ও বাবা, কি করেছো গোপাল? ওরে, এ আমার কি হলো রে? গোপাল যে রাজা হয়ে গেল। সেপাই, তাড়াতাড়ি এসো, বিদ্রোহ হয়েছে, যুদ্ধ করতে হবে। বিদ্রোহ। থামুন তো আপনারা। এই দেখুন,
এই এটা কে? ও মা, এ তো নকল। বাবা, সয় না আমার এত ধকল। হ্যাঁ, এবার বল বেটা, আমাদের মহারাজকে কোথায় লুকিয়ে রেখেছিস? না না মানে ইয়ে আর কি ইয়ে দেখাচ্ছি তোর ইয়ে। হ্যাঁ, এবার বল বেটা, আমাদের মহারাজকে কোথায় লুকিয়ে রেখেছিস? না না মানে ইয়ে আর কি ইয়ে দেখাচ্ছি তোর ইয়ে। এই নাবলা, এই পুটি গুলডে টেপা ধরতো বেটাকে আবার চ্যাংদোলা করি। না 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 বলছি ওই ওই বাগানের মধ্যে মহারাজকে বেঁধে রেখেছি। সে কি সেনাপতি, যাও এক্ষুনি মহারাজকে বাগান থেকে নিয়ে এসো। এইবারে বুঝলেন তো আসল ঘটনাটা কি? সে তো আমি আগেই বুঝেছিলাম যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। সেটা বুঝবেননি? আপনি তো বুদ্ধিমান লোক, তবে কিনা আপনার বুদ্ধিটা ওই চোর পালানোর পরে বেরিয়ে আসে, এই আর কি। ওরে বাবা রে, হাঁপ ছেড়ে বাঁচলাম। বাবা, হাত পা গুলো একেবারে ব্যথা ব্যথা হয়ে গেছে। গোপাল, আরে ও গোপাল। এই যে মহারাজ, আর কোনো চিন্তা নেই। আপনাকে যে বেঁধে রেখেছিল সেই ছদ্মবেশী গুপ্তচরটা এখন আমাদের জালেই বাধা পড়েছে। হ্যাঁ, এই বেটা, আজকে তোকে গরম তেলে লুচির মতো ভাজবো। আমার ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে। ভুল? বেটা শয়তান, নবাবের ল্যাংবট, নবাবই তোকে আমার দলিল চুরি করতে পাঠিয়েছিল, তাই না? না না মহারাজ, নবাব নয়, ওই পুরস্কারের লোভ দেখিয়ে ওনার উজির মশাই আমাকে এখানে পাঠিয়েছিলেন মহারাজ। তোকে তো পুরস্কার দেবই সেনাপতি। এই এক্ষুনি এই বেটা জোচ্চোরের মাথা নেড়া করে ঘোল ঢেলে গাধার পিঠে উল্টো করে চাপিয়ে এ রাজ্য থেকে বের করে দাও। এক্ষুনি বের করো। সত্যি গোপাল, আরো একবার তোমার জন্যই আমি আর আমার রাজ্য রক্ষা পেল। কিন্তু গোপাল, তুমি কি করে বুঝলে বলো তো যে গুপ্তচরই আমার ছদ্মবেশ নিয়ে সবাইকে বোকা বানাচ্ছে? চুলকানি মহারাজ, চুলকানি। কথায় বলে না, স্বভাব যায় না মলে। ওই বেটা গুপ্তচর আমার বউ সাজুক আর মন্ত্রী মশাই সাজুক, কেবল কান চুলকতেই থাকে। ওকে যখন আপনার ছদ্মবেশ নিয়ে ওই সিংহাসনে বসে কান চুলকতে দেখলুম, তখনই সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। চমৎকার গোপাল, সত্যি সত্যি তোমার কোনো তুলনা নেই। এই মন্ত্রী, আজ থেকে গোপালের মাস মাইনে আরো 50 টাকা বাড়িয়ে দাও। মহারাজ, ওই ছদ্মবেশীটাকে ধরতে এরাও কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে। তাই নাকি? মন্ত্রী, ওদেরকেও তুমি অনেক খেলনার মিষ্টি কিনে দেওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। জয় গোপাল দাদু জয়, জয় গোপাল দাদু জয়। কিরে, তোরা তৈরি তো? একদম তৈরি। বললেই শুরু করে দেব। আশেপাশে ভিড় বাড়ছে, নে শুরু কর। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। দাদু দিদা, মাসিমা মেসোমশাই, পিসিমা পিসে মশাই, জ্যাঠা জেঠি, কাকা কাকি আর যারা যারা বাকি সবাই চলে আসুন। একেবারে জলের দামে ফলের রস। ওরে বেটা সামলে বল, জুতো বেচতে হবে, ফল নয়। এই রে, তাই তো। মানে জলের দামে জুতো চপ্পল। একবার কিনুন আর বারবার ঠকুন। না মানে ওই যতই ঠুকুন কিচ্ছু হবে না, কিচ্ছু না। সাবাস চালিয়ে যা, থামলে চলবে না কিন্তু। থামলে চলবে না। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। দাদু দিদা, মাসিমা মেসোমশাই, পিসিমা পিসে মশাই, জ্যাঠা জেঠি, কাকা কাকি আর যারা যারা বাকি সবাই চলে আসুন। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, জলের দামে জুতো চপ্পল। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। দাদু দিদা, মাসিমা মেসোমশাই,
কিরে পুটি, তোর আবার কি হলো? ওরকম লেংচে লেংচে হাঁটছিস কেন? আরে দূর, বুঝতে পারছিস না এবারের পুজোয় পুটিটা এরকম বেঁকা বেঁকাই হাঁটবে, তাই এখন থেকে একটু জ্বালিয়ে দিচ্ছে। তোরা দেখছি খুব ফুচকা হয়ে গেছে। ফুচকে নয় গোপাল দাদু, ফোসকা। নতুন জুতো পরে বোধহয় পুটি দিদির পায়ে ফোসকা পড়েছে। এই রে, মেয়েটা তো এবার কেঁদেই ফেলবে মনে হচ্ছে। কাঁদবো না তো কি, আমার ফোসকা টসকা কিছুই পড়েনি, জুতোটাই ছোট। হ্যাঁ, নতুন জুতো ছোট? আরে সারাক্ষণ খালি পায়ে থাকিস তো, তাই জুতো পরতেই পারিস না। না রে, দেখ না, এই দেখ আমার একটা মাত্র জুতো। তা দেখে দেখে তুই ছোট জুতোই কিনলি কেন? হ্যাঁ, 3 দিন আগে যখন জুতোটা কিনেছিলাম তখন মাপে ঠিকই ছিল, এখন ছোট হয়ে গেছে। 3 দিনের জুতো ছোট হয়ে গেল? আজব ব্যাপার তো, কি করে এটা হলো? সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। দাদু দিদা, মাসিমা মেসোমশাই, পিসিমা পিসে মশাই, জ্যাঠা জেঠি, কাকা কাকি আর যারা যারা বাকি সবাই চলে আসুন। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। মনে হচ্ছে ওই ছিচকে দুটোর গলা। হ্যাঁ, দেখি তো মানিক জোর কিসের জন্য এত হাঁক পাচ্ছে। আসুন, এই সুযোগ হারাবেন না। হারালে আর পাবেন না। শীত গ্রীষ্ম বর্ষা এই জুতোই ভরসা। বটে আজকাল দেখছি খুব গুছিয়ে কথা বলতে শিখেছিস। হ্যাঁ, আমরা কি আর এমনি এমনি বলছি? বললেই পয়সা 2-4 নয়, একেবারে 20 টাকা করে দেবে বলেছে মালিক। হ্যাঁ, বলিস কি? এত টাকা দেবে না কেন? হ্যাঁ, দেবে না কেন? জুতোর দোকানে তো ভালোই লাভ হচ্ছে। তাই নাকি? তা ব্যাপারটা কি বলতে? ব্যাপারটা কি? ব্যাপার তো একটা আছে, না হলে এত সস্তায় কেউ জুতো বেচতে পারে? হ্যাঁ, ব্যাস আর বলতে হবে না, সব বুঝে গেছি। এবারে বুঝলেন তো, মালিকের পেটে পেটে ভালোই বুদ্ধি আছে। কি আছে আর কি নেই বাচ্চাদান এবার টেটটি পাবে। তোরা এখন একটু কেটে পড় দেখি। এই কি রে, তোরা সব থেমে গেলি কেন? হ্যাঁ, আরে গেল কোথায় দুটো? হ্যাঁ, ওদের কথা না ভেবে এবার তোমার কথা ভাবো মানিক আমার, ভাবো। মন্ত্রী মশাই আপনি? আমি সব জানতে পেরেছি। সব মানেটা কি আর খুলে বলতে হবে? শোনো, মানে যদি তোমার লাভের টাকার মোটা অংশ না দাও তাহলে মহারাজের কানে সব তুলে দেব। হ্যাঁ, সে কি? না, তার আর কি দরকার, আমি রাজি। এই তো চাঁদু, পথে এসো। জুতো যখন ছোটই হয়ে গেছে তখন যা দোকানে গিয়ে ফেরত দিয়ে গিয়ে যা। সে চেষ্টা কি আর করিনি? কি বললো? আরে দোকানদার কি বললো? জুতো ফেরত দিতে গিয়েও কোনো লাভ হয়নি। হ্যাঁ, দোকানদার নির্ঘাত অপমান করে তাড়িয়ে দিয়েছে। শুধু কি তাই, বলেছে জুতো ছোট হয়নি, আমার পা নাকি বড় হয়ে গেছে। 3 দিনে পা বড় হয়ে গেল? বললেই হলো। বেশ, তা পুটি, তুই জুতোটা পরার আগে ওটাকে কি রোদ্দুরে দিয়েছিলি? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? ব্যাপারটা তাহলে এই। ও গোপাল দাদু, কি বলতে চাইছো তুমি? শোন, বলা বলি পরে হবে, এখন তোরা একটা কাজ কর। কি কাজ? দোকানদারের উপর নজর রাখতে হবে। হ্যাঁ, কি হলো মানিক চাঁদ, অমন চুপটি করে ঘাপটি মেরে থাকলে হবে? হ্যাঁ, ঘাপটি? না, ঘাপটি কেন মারবো? না, তাহলে মানে ছাড়ো এবার।
কিরে গুলটে, কিছু বুঝছিস? কি ছাড়তে বলছে বলতো? আজ কিন্তু বেশি দিতে পারবো না, মানে বিক্রিটা না ভালো হয়নি। ওসব ছেঁদো কথায় যে আমাকে ভোলানো যাবে না বাবা। নাও 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 নাও, গুনে গুনে 200টি টাকা এক্ষুনি ছাড়ো দেখি। 200? ওই 2-এর পর 2টা শূন্য। দোকানদার মন থেকে টাকা দিচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, ব্যাপারটা তো বেশ গোলমেলে ঠেকছে। চল চল, এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে সব বলি। এই তো আমার গুপ্তচর বাহিনী এসে গেছে। আরে খবর কি? খবর খুব গুরুতর। বটে বটে, কি হয়েছে একটু খুলে বল তো শুনি। যা হচ্ছে না, সব খোলাখুলি হচ্ছে। হ্যাঁ গো গোপাল দাদু, ওই মন্ত্রীটা দোকানদারের কাছ থেকে টাকা নিচ্ছিল। দোকানদার দিতে চায়নি, কিন্তু মন্ত্রী জোর করে আদায় করেছে, তাই তো? একদম ঠিক। কিন্তু তুমি কি করে বুঝলে? কেন, ওই 2-এর 4 করলে যে ব্যাপারটা এরকমই দাঁড়ায়। যা বাবা, এসব আবার কি বলছো? শোন তাহলে, দোকানি কাঁচা চামড়ার জুতো বিক্রি করছে কম দামে, আর এতে মন্ত্রীর মদত আছে। মন্ত্রীর ব্যাপারটা নয় বুঝলাম, কিন্তু এই কাঁচা চামড়া। ওরে, কাঁচা চামড়া রোদে শুকিয়ে গুটিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে জুতোও ছোট হয়ে যাচ্ছে। সর্বনাশ! তাহলে এখন কি হবে? এখন 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 তোরা খালি দোকানদারকে গিয়ে একটা খবর দিয়ায়। কিন্তু কোনো কিন্তু নয়, পরে সব জানতে পারবি। নে নে নে, এখন তোরা সব কাজে লেগে পড় দেখি। আমি এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবো। আমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। আপনি সব জানেন বাবা? সব। তুই তো এখন মনে প্রাণে একজনকেই শায়েস্তা করতে চাস, আর সে হলো মন্ত্রী। এই যে বাচ্চারা, ওদের কি চাই? আচ্ছা, এখানে খড়ম পাওয়া যাবে? হ্যাঁ, খড়ম? হ্যাঁ হ্যাঁ, খড়ম জানেন না? কাঠের খড়ম। সে তো জানি, কিন্তু খড়ম কি হবে? সাধু বাবা লাগবে। সাধু বাবা? আমরা মাঠে খেলতে গিয়ে দেখেছি, জঙ্গলের ধারে এক সাধু বাবা এসেছে। তার দারুণ অলৌকিক ক্ষমতা। হ্যাঁ, অলৌকিক ক্ষমতা? বলছো কি? কেমন কেমন ক্ষমতা? সাধু বাবার সব থেকে বড় ক্ষমতা হলো যে তিনি নাকি এমন এক মন্ত্র জানেন যাতে করে শত্রুকে বশ করা যায়। হ্যাঁ, তাই নাকি? কিন্তু কিন্তু কে এই সাধু? ওই তো সাধু বাবা ধ্যান করছেন। বাচ্চাগুলো তাহলে ঠিক খবরই দিয়েছে। হ্যাঁ, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। সাধু বাবা, দয়া করে একবার চোখটা খুলে টুক করে দেখুন এই অদমকে। ও তুই, ওকে আর দেখার কি আছে? তুই তো চিন্তায় চিন্তায় শুকিয়ে আধখানা হয়ে গেছিস। ঠিক, একদম ঠিক বলেছেন আপনি। ওই ওই ব্যাস, আমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। আপনি সব জানেন বাবা? সব। তুই তো এখন মনে প্রাণে একজনকেই শায়েস্তা করতে চাস, আর সে হলো মন্ত্রী। বাবা বাবা, আপনি অন্তর্যামী, সবই যখন জানেন তখন কিছু একটা ব্যবস্থা করুন না বাবা। তবে দে, তোর হাতের আংটিটা খুলে দে দেখি। আংটি? আংটি কেন? আবার কথা,
আংটিটা মন্ত্রপুত করে দিলেই তুই মন্ত্রীকে যেভাবে খুশি সেভাবে শায়েস্তা করতে পারবি। হ্যাঁ তাই নাকি? তাহলে এক্ষুনি নিন, এই যে। তবে এর জন্য 3 দিন সময় লাগবে, তুই 3 দিন পরে আয়। আপনি যেমনটা বলবেন বাবা। আমি এসেছি বাবা। বেশ, তবে এই নে তোর আংটি, যা তোর কাজ হয়ে যাবে এবার। এই যে কেমন বলছে না, এই রে এইটা তো কেমন ছোট ছোট ঠেকছে। হ্যাঁ হ্যাঁ তাই তো। আরে আরে এটা তো আবার কাটা আছে দেখছি। না ঠিকই তো, আমার আংটিটা কেটে ছোট করে দিয়েছে। তার মানে মানে আর কি, ওটা একটা ভণ্ড সাধু। ধর বেটাকে এক্ষুনি ধর, চল ওকে ধরে রাজার কাছে নিয়ে চল এক্ষুনি, চল। এই ধরেছি। তোদের এত সাহস, চল মহারাজের কাছে। পালাবি কোথায়? পালাবি কোথায়? ধর ধর ধর, ভালো করে ধর। এমন ঠেসে ধরেছি বেটা একেবারে কাজ। ওরে একটু আস্তে ধর। তার আগে যাদের এই জুতো বিক্রি করেছো তাদের এবার 2 জোড়া করে জুতো বিনা পয়সায় দেবে। হ্যাঁ, ব্যাপার কি? এই সাধু বাবাকে আবার কোথা থেকে ধরে আনলে? মহারাজ, এ যে সে সাধু নয়, একেবারে ভণ্ড সাধু মহারাজ। বাবাজির চেহারাটা কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। তো ভণ্ড সাধু, তাই ইনি কি করেছেন শুনি? চুরি, বাটপারি। বাহ, বাবাজির তাহলে এসব গুণ আছে নাকি? মহারাজ, এই ভণ্ড সাধু আমার আংটি নিয়ে সেটাকে 3 দিন নিজের কাছে রেখে তা থেকে সোনা চুরি করে সেটাকে ছোট করে দিয়েছে মহারাজ। তাই নাকি? তা ভণ্ড বাবাজি, তুমি কিছু বলবে নাকি? ব্যাপারটা মোটেও এরকম নয় মহারাজ। 3 দিনে ওর আঙুল বড় হয়ে গেছে, তাই আংটিটা ওর আঙুলে গলছে না। মহারাজ এটা কিন্তু ডাহা মিথ্যে কথা মহারাজ। হ্যাঁ, তাই তো, তা কি করে হয়? কেন হবে না মহারাজ? দোকানির হিসাবে 3 দিনে যদি পা বড় হয়ে গিয়ে জুতো ছোট হয়ে যায়, তাহলে 3 দিনে আঙুল বড় হয়ে গিয়ে আংটি ছোট হবে না কেন? পুরি বেটা, এই যে তলে তলে অনেক খবর রাখে দেখছি। সে কি কথা? মহারাজ, ওই বেটা কাঁচা চামড়ার জুতো সস্তায় বেচে লোক ঠকায়, ছোট বড় কাউকে ছাড়ে না। কি হে দোকানি, ব্যাপারটা কি? মানে ওই হ্যাঁ। তখন থেকে কি এমন হ্যাঁ হ্যাঁ না না করে যাচ্ছে? সোজা কথা বলবে না প্রহরী রাখবো? না মানে মহারাজ, ওই একটু আধটু করি বটে, তবে এতে মন্ত্রীরও মদত ছিল, উনি সব জানতেন। তার মানে তো ব্যবসা বসে বসে বেশ জমিয়েই চলছিল। ওরে হতচ্ছাড়া, নিজে মরবি মর, আবার আমাকে শুদ্ধ টানার কি আছে? এই যে দোকানি। হ্যাঁ মহারাজ, আমি এবার থেকে একবারে খাঁটি জুতো বেচবো মহারাজ, মাইরি বলছি। সে তো পরে হবে, তার আগে যাদের এই জুতো বিক্রি করেছো তাদের এবার 2 জোড়া করে জুতো বিনা পয়সায় দেবে। হ্যাঁ, আর মন্ত্রী, আমাকে আবার এর মধ্যে জড়াচ্ছেন কেন মহারাজ? তুমি ওই পুরনো জুতোগুলো বস্তায় ভরে কাঁধে চাপিয়ে গোটা শহরে 3 বার চক্কর কাটবে। মরে যাবো মহারাজ, মরে যাবো। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। সবই তো হলো, কিন্তু বাবাজি মানে আপনার পরিচয়টা, মানে আপনাকে না আমার খুব চেনা। আরে এই তো গোপাল। আমি আগেই অনুমান করেছিলাম এরকম বুদ্ধি একমাত্র গোপালেরই আছে। সত্যি গোপাল, তোমার না তুলনা হয় না। সাবাস সাবাস গোপাল, সাবাস। সাবস্ক্রাইব করে দিন ভাই,
আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।